সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে। উষ্ণতার পারদ নিচে নেমেছে কয়েক ডিগ্রি। সকালে শ্রীনগরের টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়েদার খারাপ হওয়ার জন্যে গুলমার্গের রোপওয়ে রাইড ক্যান্সেল হয়ে গেছে। তাই প্ল্যান করা হলো আমাদের আজকের গন্তব্য হবে শ্রীনগর থেকে পেহেলগাম। প্রতিটা জায়গার নিজস্ব সৌন্দর্য আছে, এটাও তার ব্যতিক্রম নয়। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে অনন্তনাগ পেরোনোর পর দেখতে পেলাম সুবিস্তৃত কেশরের বাগান। এখন সিজন নয় বলে বেগুনি ফুল দেখা যাচ্ছে না। আকাশে ভারী মেঘ, তার সঙ্গে চলছে অঝোরে বৃষ্টি। আকাশের যা অবস্থা তাতে পেহেলগামে সুন্দর ভিউ দেখতে পাবো কিনা সেটাই একটা আশঙ্কা মনের মধ্যে রয়ে গেছে। মাইলের পর মাইল এখনও দেখা যাচ্ছে কেশরের বাগান। এসে পড়েছি অনন্তনাগ বাজারে। রাস্তা ধরে এগোতে এগোতে অনন্তনাগ ডিস্ট্রিক্টের সঙ্গম জায়গায় দেখতে পেলাম উইলো গাছের সারি। তার সঙ্গে উইলো কাঠ মানে যেটা দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি করা হয় তার প্রচুর ফ্যাক্টরি আছে। এখানে প্রত্যেকটা বাড়ির ওপরে সারি সারি উইলো কাঠ রোদে শুকোনোর জন্য রাখা রয়েছে। ভারতের যেসব জায়গাতে ক্রিকেট ব্যাট তৈরি করা হয় তার মধ্যে অন্যতম একটা প্রধান জায়গা হলো কাশ্মীরের এই সঙ্গম জায়গা। এরপরে যেটা দেখতে পেলাম সেটা হলো কাশ্মীরের অন্যতম আকর্ষণ আপেল বাগান। কাশ্মীরের আপেল বাগানের নাম শোনেননি এমন কেউ নেই। এই যাত্রাপথে রাস্তার পাশেই পড়ে সেই আপেল বাগান। মাইলের পর মাইল রয়েছে আপেল গাছের ফার্ম। আমরাও একটা ফার্মে ঢুকে পড়লাম। এখন গাছে সব আপেল ধরে রয়েছে, যেহেতু কাঁচা তাই সবুজ রঙের আপেলগুলো। এখন যেহেতু পাকা আপেলের সিজন নয় তাই এখন পাওয়া যাচ্ছে মোরব্বা, অনেক রকমের আপেলের আচার আর অ্যাপেল সিডার ভিনিগার। অনেক রকম আচার মোরব্বা এগুলো টেস্ট করার পর আমরা একটু মোরব্বা নিয়েছিলাম আর অ্যাপেল সিডার ভিনিগার কিনলাম এই শপ থেকে। শীতকালে যখন 5-6 ফুট উঁচু বরফ জমে যায় তখন গাছগুলো ভেঙে যেতে পারে, তাই বাঁশ দিয়ে আটকানো আছে প্রত্যেকটা গাছ। আর এখানে গাছগুলো ছেলে না মেয়ে চেনার জন্য এই লাল রঙের বোতলগুলো ঝোলানো আছে মেয়ে গাছে, আর এই সাদা রঙের বোতলগুলো ঝোলানো আছে পুরুষ গাছে। ঘন সবুজ গাছে মোড়া রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ থেমে গেলাম কাশ্মীরের বিখ্যাত চিনার গাছ দেখার জন্যে। আর না হলেও গাছগুলো প্রায় 15-16 ফুট লম্বা তো হবেই। বসন্তকালে এই গাছের পাতাগুলো লাল হয়ে অপূর্ব সুন্দর ভিউ দেয়। এখানেই শেষ নয়, এরপর চলতে চলতে রাস্তার ধারে দেখতে পেলাম বিশাল উঁচু উঁচু আখরোটের গাছ। কয়েকটা গাঢ় সবুজ পাতার মাঝে একটা দুটো আখরোট চোখেও পড়ল, কিন্তু এই আখরোটগুলোর কালার সবুজ। জানতে পারলাম যে আখরোট যেটা আমরা হলুদ রঙের দেখি তার বাইরের কাভার থাকে সবুজ। এগুলোকে রোদে কড়া করে শুকোনোর পর প্রথম কাভারটা অটোমেটিক উঠে যায়, তারপর বেরিয়ে আসে হলুদ রঙের শক্ত খোলসে মোড়া আখরোট, যার মধ্যে আখরোটটা অনেক দিন ভালো থাকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে লিডার নদীকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম পেহেলগাঁওয়ের দিকে। প্রায় 2 ঘন্টা ধরে 91 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা ঢুকলাম পেহেলগাম শহরে। এখানে বৃষ্টি থেমে গেছে আর গাছগুলো সতেজ হয়ে গেছে। ভূস্বর্গ কাশ্মীরের যে ভিউ আমরা ছবিতে বা অন্য ভিডিওতে দেখেছি সেই ভিউ তো পেলাম না, তাও যে সতেজ সবুজ সুন্দর ঘেরা ভিউটা ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। নদীর পাশে অনেক হোমস্টে আছে। পলিউশন ফ্রি বাতাস, নদীর আওয়াজ, পাখির ডাক আর প্রকৃতির মাঝে এরকম সুন্দর ভিউর মধ্যে এক রাত থাকতে পারলে বেশ হতো। ভেবেই লোভ লাগছে একটা দিন এখানে থাকার জন্যে। পৌঁছে গেছি গন্তব্যে। ওই রকম দূরের পাহাড়গুলোই এখানকার বিউটিটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। পেহেলগামে অনেকগুলো সাইট সিন পয়েন্ট আছে। এখানে যতগুলো পয়েন্ট কাভার করবেন তার উপরে চার্জ ফিক্স করা আছে, তবে ভীষণ বার্গেনিং করতে হয়, না হলে ওখান থেকে বেরিয়ে দেখবেন
পকেট আপনার পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আমরাও আমাদের অদক্ষ বার্গেনিং স্কিল দিয়ে দাম অনেকটাই কমিয়ে নিলাম। সেই সময় মনে হয়েছিল ওহ সেই ব্যাপার, ভীষণ লাভ করলাম। দারুণ গর্ব নিয়ে জ্যাকেট কাম রেনকোট 150 টাকা দিয়ে ভাড়া নেওয়ার পর উঠে বসলাম ঘোড়াতে। ঠিক তখনই আপনাকে ছেঁকে ধরা হবে ফটোগ্রাফি করার জন্য। এরপর যেতে যেতে ঘোড়ার লোক শিখিয়ে দিল পাথুরে রাস্তা দিয়ে ওপরে ওঠার সময় এবং নিচে নামার সময় ঠিক কীরকম বডি পশ্চার রাখতে হবে। শুরুতে রাস্তাটা বেশ ভালো ছিল, তারপরেই শুরু হলো প্যাচ প্যাচে কাদার অ্যাডভেঞ্চার। সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তাটা। গাইড বারবার বলে দিয়েছে আমি ভয়ে ভিড়মি খেলেও চিৎকার করা যাবে না, যাতে ঘোড়া আমার চিৎকারে ভয় না পায়। বেশ সাবধানে পা ফেলছে ঘোড়াগুলো। আমাদের গাইডের নাম জাহিদ। আমি যে ঘোড়ায় বসেছি তার নাম চন্দা, আর ওর ঘোড়ার নাম ভোমরা। কথিত আছে রাজা হরি সিং এই দাবিয়ান ভ্যালিতে একটা তীর দিয়ে দুটো শিকার করেছিলেন। সেকেন্ড পয়েন্ট হলো কাশ্মীর ভ্যালি। দূরে ওই যে বড় পাহাড় দেখা যাচ্ছে তার অপোজিটেই রয়েছে শ্রীনগর। ওখান থেকে পেহেলগাঁও আসার এই রাস্তা যখন আগে ছিল না, তখন সবাই ওই পাহাড় পেরিয়ে উপত্যকা দিয়ে এদিকে আসতো। রাস্তায় দেখলাম একটা ঘোড়া পড়ে গিয়ে একজনের হাতে ভীষণ চোট লেগেছে, আর এই রাস্তায় পড়া মানে হাত ভাঙা অবধারিত। এই রিস্কি রাস্তায় ঘোড়াগুলোকে কষ্ট দেওয়ার থেকে মনে হচ্ছিল যে নদীর ধারে বসে থাকতাম তাহলে হয়তো অনেক বেশি এনজয় করতে পারতাম। সত্যি বলতে ভয়ের চোটে আর কোনো ভ্যালি দেখার ইচ্ছেই রইল না মনের মধ্যে। এরপরে এলো আমাদের থার্ড পয়েন্ট, বৈশরণ। এই বৈশরণের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে মিনি সুইজারল্যান্ড বলা হয়। কিন্তু কাল সারা রাত বৃষ্টি হওয়ার পরে আর এতগুলো ঘোড়ার আনাগোনায় প্যাচ প্যাচে কাদা দিয়ে যে সুন্দর এন্ট্রান্স ধামাকাটা তৈরি হয়েছে সেটা বিভৎস ভয়ঙ্কর। গোড়ালি কাদা, নেমে কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না। ফড়কে যাওয়ার 100% চান্স আছে, সে পুরো হামাগুড়ি দিয়ে এগোনোর মতো অবস্থা। কোনো মতে ঠটঠরিয়ে এগিয়ে গেটে পৌঁছে কাউন্টার থেকে 30 টাকার এন্ট্রি ফি কেটে ভেতরে এলাম। বড়দের এন্ট্রি ফি 30 টাকা আর ছোটদের এন্ট্রি ফি পার হেড 15 টাকা। বৈশরণের এই যে বিস্তীর্ণ তৃণভূমি, এই ল্যান্ডস্কেপটা দেখার পর মন শান্ত হলো। দূরে অনেক চায়ের দোকান রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মানুষ নিজেদের মতো এনজয় করছেন। দূরে বড় পাহাড়, তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি, পাখির ডাক, কনকনে ঠান্ডা হাওয়ায় মনটা বেশ রোম্যান্টিক হয়ে উঠছে। আর এই রোম্যান্টিক ওয়েদারে মনটা নেচে উঠছে। ওখান থেকে বেরিয়ে আরও দুটো পয়েন্ট যাওয়ার কথা ছিল। পয়েন্টগুলো দেখে ভুল ভাঙলো, বুঝলাম চিটিংবাজি হয়ে গেছে আমাদের সাথে। নামার পথে চুপচাপ ভুলভাল দুটো জায়গা দেখিয়ে কমপ্লিট করে দিল 5টা পয়েন্ট। যেহেতু অন্যদের ভিডিওতে আমি পয়েন্টগুলো দেখেছি, তাই বুঝতে পারলাম এটা ভুল জায়গা দেখাচ্ছে। নিচে নেমে টাকা দেওয়ার সময় তর্ক শুরু হলো, পরে লোকাল পুলিশ এসে সামলালো ব্যাপারটা। এত সুন্দর অভিজ্ঞতা থেকে নিমেষের মধ্যে তিক্ত হয়ে গেল মন, আর মাথা হলো গরম। চিটিংবাজি একদম সহ্য হয় না। এই জিনিস হামেশাই হয় এখানে, আপনারা সাবধানে থাকবেন। এরপর গাড়ি থামলো পেহেলগামের আবসার পার্কে। আবসার মানে ঝর্ণা। এখানেও 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে এলাম। পার্কটা বেশ সুন্দর, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুরে দেখলাম পার্কটা। মোটামুটি পার্ক, কিছু কিছু জায়গা দারুণ লাগছে। এইরকম নদীর ধারে বসতে ভীষণ ইচ্ছে করছিল। মনে হচ্ছে সারাদিন এখানে বসে কাটিয়ে দিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। বৃষ্টি পড়ছে আর সাথে কনকনে ঠান্ডা। অগত্যা বেরিয়ে পড়লাম। ফেরার পথে আমরা একটা কাশ্মীরি রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। খেলাম কাশ্মীরি সব খাবার দাবার। कश्मीरी वाजवान में आता है। काश्मीरी वाजवान मतलब राइस के साथ ही देता है। यकीन
यखनी है ये रोगन जोश है रोगन रोगन जोश ये रिश्ता ये भी मिर्च है ये चटनी চাটনি রাস্তায় ড্রাইভার দাদা দেখালো পুলওয়ামা অ্যাটাক যেখানে হয়েছিল সেই জায়গাটা। এর কিছু দূরেই গাড়ি থামিয়ে আমরা খেলাম কাশ্মীরি কাওয়া। চায়ের উপকরণ যে এত কিছু হতে পারে এটা না খেলে জানতেই পারতাম না। কাওয়া চায়ের দোকানে এই যে রূপোর তৈরি বড় অ্যাট্রাকটিভ পাত্রটা দেখা যাচ্ছে এর নাম সামাবার। ভেতরে থাকে জ্বলন্ত কয়লা আর এর মধ্যে তৈরি হচ্ছে কাওয়া চা। কনকনে ঠান্ডায় জম্পেশ করে খেলাম আমরা চাটা। খেলে কিন্তু শরীর বেশ গরম হয়। কি নেই এতে? এলাচ, দারুচিনি, আখরোট, গোলাপের শুকনো পাপড়ি, লবঙ্গ, কেশর আর চিনি। পাশেরই দোকান থেকে কিনলাম কিছু কেশর সবার জন্যে। নগর ঢোকার মুখে আমরা দেখলাম একটা যুদ্ধের ট্যাঙ্ক। দাদা জানালেন এটা একটা পাকিস্তানি ট্যাঙ্ক। যুদ্ধের সময় এই জায়গায় এই ট্যাঙ্কের ড্রাইভার মারা যায়, বাট এই ট্যাঙ্কের ফাংশন না জানার জন্যে এটাকে এখান থেকে আর সরানো যায়নি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ।